কিভাবে আসলে? আমি যদি এই সময় না আসতাম তাহলে তো জানতেই পারতাম না যে আমার বাবাকে দিয়ে তুমি এ ধরনের কাজ করো। তুই সময় মতো এসেছিস। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। তুমি তো দূর প্রবাসে থাকতে তোমার বাবা, তোমার এই বাবা যাকে কিনা আমার নিজের বাবা মনে করি, নিজের বাবার চোখে দেখি, সেই বুড়ো লোকটা আমার দিকে প্রতিনিয়ত বাজে নজর দিত। এত বড় জঘন্য কাজ করেছে আমার বাবা, আর সেই জঘন্য কাজের শাস্তি স্বরূপ তুমি বাবাকে দিয়ে ঘর বসাচ্ছ। তুমি আমাকে অন্তত বলতে পারতে। এখন আমার জানার পরে আমার ঘৃণা লাগছে, ঘৃণা লাগছে তোমাকে বাবা বলে ডাকতে। আমার জাস্ট লজ্জা বোধ হচ্ছে যে আমি তোমার সন্তান। তুমি যদি বাবা না হতে না, তোমাকে আজকে কষে থাপ্পড় মারতাম। কি ব্যাপার, আপনি আমার দিকে এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? সামান্য একটা ঘর মোছার কাজ দিয়েছি, সেটাও করতে পারছেন না, আমার দিকে হাঁ করে তাকিয়ে আছেন। কি দেখছেন আমার ভিতরে? হ্যাঁ, আমার কি নতুন রূপ হয়েছে নাকি? বৌমা, বৌমা তুমি জানো আমি শ্বাসের রোগী, আমি অসুস্থ, তোমার শাশুড়িও অসুস্থ, তারও সেবা করতে হয়। তারপরে তুমি আমারে দিয়ে ঘর মোছাইতেছ। আমি আমার ছেলে আসলে তার কাছে সব কয়ে দিন যে তুমি আমারে দিয়ে এত কষ্ট করাইতেছ, এত কাজ করাইতেছ আমারে দিয়ে। আমি আমার ছেলে আসলে সব কয়ে দিব। শুনুন, আপনার ছেলের কাছে নালিশ দিলে কিছুই হবে না, কারণ আপনার ছেলে রয়েছে বিদেশে। আপনি নালিশ দিলে আপনার ছেলে হয়তো বা আমাকে দুই চারটা কথা শোনাবে, তার বাইরে কিছুই করতে পারবে না। আর আপনি যদি আপনার ছেলের কাছে নালিশ করেন আর আপনার ছেলে যদি আমাকে কিছু বলে, আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না, এমনকি আপনার গায়েও হাত তুলতে পারি। আর আপনার ছেলে দেশে কিভাবে আসবে? আপনার ছেলে তো প্রবাসে রয়েছে। এই যে আমি এসে গেছি। তুমি তুমি কখন আসলে, কিভাবে আসলে? আমি যদি এই সময় না আসতাম তাহলে তো জানতেই পারতাম না যে আমার বাবাকে দিয়ে তুমি এ ধরনের কাজ করো। তুই সময় মতো এসেছিস। তুই দেখেছিস আমি অসুস্থ, তোর তোর বউ আমাকে দিয়ে ঘর মোছাচ্ছে, ওদিকে তোর মা অসুস্থ, তার সেবা করতে হয়, ঘরের সব কাজকর্ম আমাকে দিয়েই করায় তোর বউ। ছি সাথী, ছি, তুমি এতটা নীচ। আমি তোমাকে কেন রেখে গেছি তুমি জানো না? আমার বাবা মায়ের সেবার যত্নের জন্য। আর তুমি সেখানে সেবা যত্ন না করে কি করছো? আমার আমার বাবাকে দিয়ে তুমি ফ্লোর মোছাচ্ছ, যেটা কেন তোমার করার কথা সেটা তুমি আমার বাবাকে দিয়ে করাচ্ছ। এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। তুমি তো দূর প্রবাসে থাকতে তোমার বাবা, তোমার এই বাবা যাকে কিনা আমার নিজের বাবা মনে করি, নিজের বাবার চোখে দেখি, সেই বুড়ো লোকটা আমার দিকে প্রতিনিয়ত বাজে নজর দিত, আমার দিকে বাজে ভাবে তাকাতো, আমাকে বাজে ইঙ্গিত দিয়ে কথা বলতো। তুমি একটাবার ভাবো তো, তোমার মা কতদিন যাবত অসুস্থ, ওনার স্ত্রী অসুস্থ, তাই উনি আমার দিকে বাজে নজর দিয়েছে, খারাপ নজর দিয়েছে। এই কথা যদি আমাদের প্রতিবেশী জানে তাহলে আমাদেরকে মান সম্মান থাকবে বলো? আর উনি বলেছে যাতে এই কথা আমি তোমাকে না বলি, তার বিনিময়ে আমি তাকে শাস্তি দিলে সেই শাস্তি সে মাথা পেতে নিবে। তাই তো তোমার কাছে আমি না বলে ভেবেছিলাম সে অন্যায় করেছে, তাই তাকে শাস্তি দিই যাতে সে এরকম অন্যায় আর না করে, তাই ওনাকে ঘর মোছার শাস্তি দিয়েছি। কিন্তু দেখো, যেই লোকটার প্রতি আমি দয়া দেখাইছি, যেই লোকটার উপর আমি করুণা করেছি, সেই লোকটাই এখন আমার নামে তোমার কাছে সব মিথ্যা কথা বলছে। এত বড় জঘন্য কাজ করেছে আমার বাবা, আর সেই জঘন্য কাজের শাস্তি স্বরূপ তুমি বাবাকে দিয়ে ঘর বসাচ্ছ। তুমি আমাকে অন্তত বলতে পারতে। এখন আমার জানার পরে আমার ঘৃণা লাগছে, ঘৃণা লাগছে তোমাকে বাবা বলে ডাকতে। মানে আমি প্রবাস থেকে এসে এগুলো আমাকে শুনতে হচ্ছে। মায়ের অসুস্থতা বলে তুমি কি শুরু করছো এগুলো আমি শুনতে পাচ্ছি না। আমি তোমার ছেলে হিসেবে আমি কানে শুনতে পাচ্ছি না এই কথাগুলো। আমার জাস্ট লজ্জা বোধ হচ্ছে যে আমি তোমার সন্তান। ইচ্ছা করছে তোমাকে, তুমি যদি বাবা না হতে না, তোমাকে আজকে কষে থাপ্পড় মারতাম। শুধু কি আমার দিকে? শুধু আমার দিকে না, আমার আমার যে ছোট একটা বোন আছে, আমার বোনটাও যদি এই বাসায় আসে তাহলে আমার বোনটার দিকে উনি বাজে নজর দেয়, যাতে আমার বোনটা এই বাসায় না আসতে পারে, আমাকে একা পেয়ে উনি যা খুশি তাই করতে পারে। এই জন্য আমার বোনটাও আর এই বাসায় আসে না, আমার সারাটাক্ষণ একা থাকতে হয়। আর আমি খুব ভয়ে ভয়ে থাকি। আমি সবসময় ভাবতাম যে তুমি দেশে কবে আসবে, কবে আমি এই নরক থেকে মুক্তি পাবো।
কিন্তু আজকে আমি অনেক খুশি তুমি দেশে চলে এসেছো। এখন আর এই পশু চাইলেও আমাকে জ্বালাতে পারবে না। তুই 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 বিশ্বাস কর বাবা, সব মিথ্যা কথা, সব মিথ্যে কথা বাবা। তোর বউ সব মিথ্যা কথা বলছে। হয়েছে, একদম ইনি বিনে নাটক করার চেষ্টা করবে না। তোমার ভালো মুখোশের আড়ালে তুমি যে এত শয়তান এটা আমি জানতাম না। আমার স্ত্রী বলে তোমাকে তো আজকে একটু ভালো কাজ দিয়েছে। আমার স্ত্রীর জায়গায় যদি অন্য কোনো স্ত্রী হতো না, তোমাকে দিয়ে এর থেকে কঠিন খারাপ কাজ করাতো। তুই তোর জন্মদাতা পিতাকে বিশ্বাস না করে তোর বউকে বিশ্বাস করলি বাবা। বিশ্বাস করতাম না যদি না আমি দেখতাম যে তুমি ঘর মুছতেছো। কারণ আমি আমার বউকে তো খুব ভালো করে চিনি। আমার বউ সাথী, সে তো তোমাকে দিয়ে মানে তার শ্বশুরকে দিয়ে তোর ঘর মোছাতে চাইতো না। নিশ্চয়ই তুমি কোনো খারাপ কাজ করছো, কোনো অন্যায় কাজ করছো, তার শাস্তি স্বরূপ তোমাকে দিয়ে এই কাজ করেতেছে। আমি খুব ভালো করে বুঝতে পারছি এখন। আর তুমিও যদি অন্যায় না করতা তাহলে কিন্তু তুমি এই কাজটা করতে না। তুমি অন্তত আমাকে ফোন দিয়ে জানতে যে তোর বউ আমাকে দিয়ে ফ্লোর মোছাচ্ছে, এই ধরনের কাজ করাচ্ছে। কেন যে জানাই নাই বাবা, সেটা আল্লাহ জানে। আল্লাহ একদিন ঠিকই এর বিচার করব, ঠিকই এর বিচার করব। এখন তো বুঝতে পারছো যে নিচে কতটা অপরাধী তুমি। এখন আমার ভাবতেও ঘৃণা লাগতেছে, ভাবতে জাস্ট ঘৃণা লাগতেছে আমার। না রে বাবা, তুই বিশ্বাস কর, তুই আমাকে ভুল বুঝছিস, তুই আমাকে ভুল বুঝতেছিস বাবা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, কোনো কথা বুঝতে চাই না। ব্যাস, অনেক বুঝছি, অনেক তুমি আমাকে বুঝাইছো, কিন্তু আজকে আমি যেটা বুঝলাম এরপরে আমি আর কিচ্ছু বুঝতে চাই না, কিচ্ছু না। দেখো আমি এখন চলে এসেছি, কোনো সমস্যা নেই। তুমি একটা কাজ করো, তোমার বোনকে ফোন দাও, মানে আমার শালীকে ফোন দাও। আচ্ছা ঠিক আছে, এখনই আমি আমার বোনকে ফোন দিচ্ছি। আচ্ছা আমার বোনের জন্য কি এনেছো, আমার জন্য কি এনেছো? এই যে লাগেজের ভিতরে তোমাদের জন্য 16 প্রো ম্যাক্স, মানে আমার শালিকার জন্য 16 প্রো ম্যাক্স, তারপরে যে সাজা গাজার জন্য কি কি লাগে না সবকিছু আনছি, আবার গোল্ডও নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ফোন দিয়ে আসতে বলছি। হ্যাঁ বলো। হ্যালো, এই যে তোর দুলাভাই চলে এসেছে, তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আয়। আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই ওকে ফোন দিয়েছি। ফোন দিয়েছো? হ্যাঁ, ও আসতেছে, চলো ভিতরে চলো, রেস্ট নিবে। হ্যাঁ চলো, দাও আমার কাছে দাও। চলো। হে আল্লাহ, বাবা অসুস্থ, মা অসুস্থ, তাদেরকে রেখে এতদিন পরে আমার সন্তান বাসায় এসে বাবাকে ভুল বুঝে বউ নিয়ে শালিকে নিয়ে ভিতরে চলে গেল, মাকেও এক নজর দেখলো না। হে মাবুদ, আমি তোমার কাছে অভিশাপ দেই না, তোমার কাছে অভিশাপ দেই না। তুমি বিচার করো মাবুদ, তুমি বিচার করো। এই কই তুমি? এদিকে আসো তো, কি হয়েছে এখানে? হ্যাঁ আসছি আসছি। কাঁদতেছো কেন? এদিকে আসো। কি হয়েছে তোমার? যাও, আবার তাই হয়েছে। কি হয়েছে? তোমার ছেলে এসেছে। কই কই ও? এত খুশি হচ্ছ কেন? এত খুশি হওয়ার কিছু নাই। তোমার ছেলে আর তোমার নেই, আমার নেই। ছেলে এখন ওর কথা শোনে, ওর কথা মতো বউ বানিয়ে বানিয়ে অনেক কথা বললো, আমার নামে অনেক মিথ্যে কথা বললো, সব বিশ্বাস করছে। ছেলের বউ ছেলের কাছে কি বলছে? তোমার ছেলের বউ তোমার ছেলের কাছে বলেছে আমি নাকি তার দিকে কোন নজরে তাকাই, তার বোনের দিকে খারাপ নজরে তাকাই। ছি 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 ছি, এমনটা মিথ্যে কথা ও বউটা বলতে পারলো ছেলের কাছে। তোমার ছেলে লাগেজ ভর্তি টাকা পয়সা, সোনা দানা, গহনা গাটি অনেক কিছু এনেছে তার বউর জন্য, শালীর জন্য। অথচ তার মা প্যারালাইজ হয়ে পড়ে আছে ঘরে, ছেলে দেখতে এলো না। তোমার ওষুধের টাকা, চিকিৎসার টাকা যে আমি কিভাবে ম্যানেজ করব, কিভাবে জোগাড় করব, আমার কিছু মাথায় খেলছে না। ও আমার খুব কষ্ট হচ্ছে। তুমি আমার জন্য অনেক কষ্ট করছো, অনেক ওষুধ খাওয়াইছো। কি হয়েছে ওষুধ খায়? আমি কি ভালো হয়েছি? আমার কোনো ওষুধ লাগবে না, আমার কিচ্ছু লাগবে না।
তুমি এসব কথা বলো না, তুমি একটু শান্ত হও। এতদিন এতদিন আমি কষ্ট করে তোমার ওষুধের টাকা জোগাড় করিনি। আমি আমি আরো কষ্ট করব, প্রয়োজনে আমি রাস্তায় দাঁড়িয়ে চা বেচবো, তবু তোমার চিকিৎসা করব, তোমাকে ডাক্তার দেখাবো। তুমি একটুও চিন্তা করো না, তুমি একটুও চিন্তা করো না। আল্লাহ, তুমি আমাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও খোদা। আচ্ছা, তোমার কি ক্ষুধা লেগেছে? না, আমি কিচ্ছু খাবো না। অনেক ক্ষুধা লেগেছে না? তুমি থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। তুমি থাকো, কান্নাকাটি করো না। অনেক মানুষেরই তো সন্তান নেই। তুমি একটু কান্নাকাটি করো না, আমি তোমার জন্য ওষুধ জোগাড় করে নিয়ে আসছি, খাবার জোগাড় করে নিয়ে আসছি। এই চা, এই লাল চা। তুমি এসেছো? হ্যাঁ বলো। আমি তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করছি। কি হয়েছে? তোমার বাবা যা শুরু করেছে, তা থেকে আমাদের মান সম্মান বলতে কিছু থাকবে? আমরা কি এলাকায় মুখ দেখাতে পারবো? কেন বাবার কি শুরু করছে? কেন? এই যে চা বিক্রি করতেছে তোমার বাবা। কি? আব্বা চা বিক্রি করতেছে মানে? মানে তোমার বাবা চায়ের বিজনেস শুরু করে দিয়েছে। সে এখন গ্রামে গ্রামে হেঁটে হেঁটে চা বিক্রি করে। এখন এইসব যদি আমাদের এলাকার লোকজন দেখে অথবা আমার পরিবার জানে, আমাদের কি মান সম্মান বলতে কিছু থাকবে? কারোর সাথে কি বড় গলায় কথা বলতে পারবো? তোমার বাবা শেষ বয়সে এসে এখন আমাদের মান সম্মান নিয়ে টান দিয়েছে। এটা কোনো কথা? কোনো নাকি কোনো কাণ্ডজ্ঞান? আমি একটা জিনিস বুঝলাম না, এটা তো মান সম্মান নাই। আচ্ছা, এই সমস্ত চাটা বিক্রি করতেছে, মান সম্মান তো আমার যাবে দেখতেছি। সূর্য, তাই তো বলতেছি, মান সম্মান তো তোমারই যাবে, তোমার সাথে সাথে আমারও যাবে। তোমার বাবা মায়ের তো আর কিছু হবে না, তা তো টাকা পাচ্ছে, টাকা, তা তো লোভী। তোমার ভাবতেই অবাক লাগে, এমন একজন লোভী ভাবার ঘরে তুমি জন্ম নিয়েছো। আচ্ছা বাদ দাও, আজকে আসুক। ওনার চা বিক্রি করা, আমার বাড়িতে থাকতে গেলে এই সমস্ত চা মা বিক্রি করা যাবে না, একদম ফাইনাল কথা। একটা কাজ করো, তোমার বাবাকে সরাসরি বলে দাও, তোমার বাবা যদি এই বাড়িতে থাকে তাহলে কোনো বিজনেস, কোনো চা বিক্রি হবে না। আমাদের মতো করে, আমাদের কথা মতো থাকতে হবে, আমাদের কথা মতো চলতে হবে। আর যদি তার চাই বিক্রি করে খেতে হয় তাহলে আমাদের বাসা থেকে কিলাম। তাহলে একটা কাজ করো, ওই যে রাস্তা আছে না, রাস্তায় নামিয়ে দিয়ে আসো, ওখানে বসে বসে একটা কুয়ের ঘর তুলে ওখানে বসে বসে চা বিক্রি করে খাও। আচ্ছা ঠিক আছে, অফিস থেকে আসছি, ক্ষুধা লাগছে, ফ্রেশ হতে যাচ্ছি, খাবার দাও। চলো। দাঁড়াও, কই গেছিলে তুমি? কই গেছিলাম তোকে আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। বাধ্য হইবা কেন? তোমার তো দেখে বোঝা যায় তুমি চা বেচতে গেছিলা, মানুষের দ্বারা দ্বারা গিয়ে চা বেচতে গেছিলা তুমি। তোমার পোলার মান সম্মান যে আছে এটা তোমার খেয়াল নাই। মানে তুমি এই সমস্ত দিয়ে কি বোঝাতে চাও? তুমি মানুষের কাছে বোঝাও যে আমার পোলা আমার আর দেখে না, আমার অন্য কোনো আর উপায় নাই, আমি চা বেচতে যাই, তাই তো? মানুষ আমার অনেক ধরনের কথা কয়, আমার আব্বা চা বিক্রি করতেছে, আমি আব্বারে দেখতে পাই না, মরণ পোষণ করি না, টাকা পয়সা দেয় না, ওষুধ কিনে দেয় না। আমার তো একটা মান সম্মান আছে নাকি? আমার মান সম্মানটা এইভাবে ডুবাইতেছো কেন? হ্যাঁ, কেন ডুবাইতেছো তুমি? শোনো, সাপ কিন্তু একটা কথা বলে দিতেছি, আজকের পর থেকে এই বাড়িতে থাকা এইসব চা কিন্তু বেতন যাবে না, মানুষের কিন্তু খারাপ হয়, কথাটা মাথায় রেখো। কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার স্ত্রীর রিজিকের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। তার রিজিক আমি কিভাবে ব্যবস্থা করব, কোন প্রসেসে আমি ব্যবস্থা করব, তার ঔষধ কিভাবে আমি জোগাড় করব, সেটা একান্ত আমার ব্যাপার। এজন্য তো আমি কাউকে কৈফিয়ত দিতে রাজি নই। আবার শোনো আব্বা, তুমি কইলাম বেশি বেশি করতেছো, কইলাম কইলাম কিন্তু ভালো হইবে না, কইলাম। তোমার জন্য যে এত কিছু আনছি, তুমি খুশি হও নাই? হ্যাঁ
হ্যাঁ অবশ্যই খুশি হয়েছি, কেন খুশি হব না। আমি তো সব থেকে বেশি খুশি হয়েছি তুমি আসাতে। শুধু তোমার জন্য না, তোমার বোনের জন্য কিন্তু আছি, দেখছো তো। শুধু আইতে দাও। কেন জন্য আইছি দাও তো, তোর বোন এসে নি। যাও দরজা খোলো। আসতে পারে। ভাই আমার জন্য কি আনছো দুলা ভাই বিদেশ থেকে? আরে আনছি আনছি, সব কিছু আনছি। তুমি আমার কইছিলে না 16 প্রো ম্যাক্স, তারপর ওই যে স্নো পাউডার, বিদেশি যে সেন্ট, সব কিছু আনছি। আচ্ছা শোনো না ভাইয়া, তোমাদের বাসায় আসলে তো হচ্ছে আমি কখনোই থাকতে পারি না, তোমাদের বাসায় পর্যাপ্ত রুম নাই। আর আমি একটা মেয়ে মানুষ, বলো আমি কি হচ্ছে ডাইনিং এ থাকতে পারি? আরে শালিকা, সেই জ্ঞান থেকে আমার নাই, আমার তো অবশ্যই আছে। তুমি একটা মেয়ে মানুষ, তুমি কি যে কোনো সময় যে কোনো মুহূর্তে ডাইনিং এ থাকতে পারবে? এটা কি কও না কও, এটা ব্যবস্থা করতেছি, দাঁড়াও। একটা কাজ করি। আব্বা, আব্বা, আব্বা এদিকে আসো। বাবা, আমাকে ডাকছো? তোমাকে একটা কথা বলা লাগে। দেখতে তো পাইতেছো আমার শালিকা আইছে, এখন ও কিছুদিনের জন্য থাকবো। এখন মায়া মানুষ, সব জায়গা তো আর থাকতে পারে না। আর তাছাড়া আমাকে রুম, এটা তো তুমি ভালো করে জানো, তোমাকে রুম আমাকে রুম, আর এই যে এই এখন ওই একটা মান সম্মানের তো একটা বিষয়, বুঝো না? ওকে বাড়িতে গেলে কত সুন্দর করে আমাকে রাখে, এখন আমি তো ওরে ডাইনিং ড্রয়িং রুমে রাখতে পারি না। তাই কইতেছিলাম যে ওই আমার, তুমি যে রুমে থাকো ওই রুমে ওরে কয়দিন থাকতে দিলে হইতো না? তাহলে তোর মা আর আমি কই থাকবো? কই আর থাকবা, ডাইনিং রুমের পাশে যে জায়গাটা আছে ওইখানে থাকবা। আমার তো প্যারালাইসিস রুগী, উনি তো বেশি নড়াচড়া করে না, এক জায়গায় শুয়ে থাকে, তো ওইখানে কাঁথা গায়ে দিয়ে শুয়ে রাখবা, অসুবিধা তো না। বোঝো না, মান সম্মানের ব্যাপার না, শালিকা আইছে, আমি তো আর কইতে পারি না তুমি এখানে থাকো, তাই না? এসব তুই কি বলছিস বাবা? তোর অসুস্থ মা, প্যারালাইসের রোগী, তাকে নিয়ে আমি ডাইনিং রুমের পাশে থাকবো? এটা তুই বলতে পারলি বাবা? আব্বা আম্মাকে রুম ছাড়তে কেন বলছো? আব্বা আমাদের রুমে তারাই থাকুক, আমার বোন না হয় ডাইনিং রুমের পাশে থাকবে। আরে কি কইতেছো না কইতেছো, আমি এখানে কথা কইতেছি না। আমার একটা মাত্র শালিকা আইছে, আমি কি জানো তোমার জায়গায় রাখতে পারি? ওর জন্য স্পেশাল রুম আছে, আমি তো কইলাম না। আব্বা ভাই, ওরা আমার কত আমার যত্ন করে, আর ও যদি আমাকে বাড়িতে এসে এখানে থাকে, জিনিসটা খারাপ দেখা যায় না? যাও, আমার তুমি বোঝায় খাবো। এই চলো রুমে চলো। আরে আসো, কথা আছে। এই আসো তো, বোঝাই কইও। কেমন লাগলো শ্বশুর আব্বা? ভালো লেগেছে তাই না? তুমি ঘুমাও, আমি তাহলে চা বেচতে গেলাম। তুমি তুমি আমাকে রুম থুইয়া এই ডাইনিং রুমে নিয়ে আইছো কে? ভাবলাম ওই রুমে থাকতে থাকতে তুমি বিরক্ত হয়ে গেছো, তাই এই রুমে নিয়ে আসলাম। আবার দরকার হয় ওই রুমে নিয়ে যাবো আমার, তোমার 2 দিন 3 দিন পরে। তুমি কি আমারে কচি খোকা পাইছো? তুমি আমারে যা বুঝাইবা আমি তাই বুঝমু? তুমি তুমি আমারে সত্যি কথা কও, কিসের জন্য তুমি আমার এই ঘরে নিয়ে আইছো? সত্যি করে কও। আরে বাবা, আমি তো সত্যি কথাই কইতেছি, মিছা কথা কমু কেন তোমার কাছে? তুমি তুমি আমারে মিথ্যা কথা কইও না। তোমার পোলার শালি আইছে না, হে এখন আমগো রুমে থাকবো, এর লেগে তুমি আমার এখানে নিয়ে আইছো। আমি এটি বুঝি না? আমি সব বুঝি। তুমি আমার মিথ্যা কথা কও খালি। তুমি যেহেতু বুঝাই ফেলাইছো, এটাই ঠিক। পোলার শালি আইছে, ওই রুমে থাকবো, এর লেগেই তোমার এনে নিয়ে আইছি। পোলার একটু আক্কেল জ্ঞান নাই, তোমার এই রুমে নিয়ে আইতে কইলো। ও একটু বুঝলো না যে আমার মার পেশাব পায়খানা প্রস্রাব এগুলো কেমনে করব, কেমনে কাপড় চোপড় পাল্টাইবো, ওর একটু আক্কেল জ্ঞান হইলো না। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে তোমারে নিয়ে আমি আলাদা বাসা নিয়ে অন্য জায়গায় থাকতাম। তুমি তুমি এখন একটু ঘুমাও, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। আমি তোমার জন্য চা বিক্রি কইরা তোমার জন্য ওষুধ নিয়ে খাবার নিয়ে তারপরে আসতেছি। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, হ্যাঁ? তুমি একটু ঘুমাও, আচ্ছা ঘুমাও তুমি একটু। সাগর, সাগর শোন বাবা। কি হয়েছে, কিছু বলবা? হ্যাঁ বাবা, তোর মার শরীরটা ভালো না,
ওষুধ কেনা লাগবে, কিছু টাকা দিবি বাবা? বললে পারতো টাকা পয়সা দেওয়া যায় না, কাছে তো থাকতে হয় নাকি? এমনিতেই এই মাসে একটু টানে যাইতেছে, তাছাড়া এখন টাকা পয়সা নেই। ওষুধ দেখি কয়েকদিন পরে কিনে দেবো। ও অল্প কিছু টাকা পয়সা দে, তোর মার শরীর খুব খুব খারাপ যাচ্ছে বাবা, খুব খারাপ। একটা কথা তোমার যে কয়বার কল লাগে আমি বুঝলাম না। আমি তোমার যে বলতেছি যে আমার কাছে টাকা নাই, হিসেবের বাইরে আমার কোনো এখন টাকা নেই, বুঝতেছো না? কারণ তুমি এমনি যাইতেছি এক কাজে, হুট করে তুমি পিছন দিক দিলে ঝামেলা বাধায়। ভাই শালিকা কি ব্যাপার? ভাইয়া তোমার না বলছিলাম আমি আর আপু সিনেমা দেখতে যাব। ও হ্যাঁ বলছিল, দেখছো খেয়ালই নাই, এত তাড়াহুড়ার মধ্যে খেয়াল থেকে। আচ্ছা একটা কাজ করবো, এখানে 5,000 টাকা হবে, বুঝছো? হবে তো এটাতে? হ্যাঁ ভাইয়া হয়ে যাবে। লাগলে বলবা, ঠিক আছে? অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে দিবো। হ্যাঁ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যাও সিনেমা দেখে এসো। ঠিক থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে। বাহ সাগর বাহ, তোর শালিকে 5,000 টাকা সিনেমা দেখতে দিয়ে দিলি, আর নিজের মাকে এসে একবার দেখতেও গেলি না। বাবা দে দে, কয়েকটা টাকা দে, আমি ওষুধ কিনে নিয়ে আসি, তোর মা অনেক খুশি হবে। তোর টাকা দিয়ে আমি বলবো যে সাগর টাকা দিয়েছে, আমি ওষুধ কিনে নিয়ে এসেছি। আরে বাবা রে, তোমার একটা কথা বুঝাইতেই পারলাম না। আমার শালি এখন সিনেমা দেখতে যাবে, এখন যদি আমি টাকাটা না দিই আমার মান সম্মান ঠিকবে? হ্যাঁ, শ্বশুরবাড়ি আমার কত খাতির আপ্যায়ন করে তোমার জানা আছে? তুমি তো এগুলো বুঝবা না, তুমি তো সমাজ বুঝো না, আসলে তোমার বোঝানো খুব মুশকিল। যাইতেছি এক কাজে, গেলাম। এই দাঁড়ান, কি করতেছেন আপনি এখানে? হ্যাঁ বৌমা, আমি একটু চা বানাচ্ছিলাম বৌমা। ও বিজনেস, চায়ের বিজনেস তাই না? আমার ঘরের চিনি, আমার ঘরের পাতি, আমার ঘরের পানি, তা দিয়ে আপনি বিজনেস শুরু করেছেন। এই যে যেই চুলায় আপনি পানি গরম করেন মানে চা বানান, এই চুলায় প্রতি মাসের কারেন্ট বিল কত আসে আপনি জানেন? হ্যাঁ, আপনি গেছেন চায়ের বিজনেস করতে, আর আপনি বিজনেসের কথা বাদ দেন। আপনি এইসব কাজ করে মানে এইসব বিজনেস করে, চা বিক্রি করে আপনি প্রতিবেশীকে কি বোঝাতে চাচ্ছেন? আপনার ছেলে এবং কি ছেলের বউ আপনাকে আর আপনার ওয়াইফকে খেতে দেন, এইটা মানে আমি আর আমার জামাই আমার শ্বশুর শাশুড়িকে খেতে দিন, এটা বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ, মানে আমাদের মান সম্মান নষ্ট করতে চাচ্ছেন তাই না? না বৌমা, আমি তোমাদের মান সম্মান নষ্ট হওয়ার জন্য এগুলো করি না। তুমি তো জানো তোমার শাশুড়ি অনেক দিন যাবত অসুস্থ, ওষুধ কিনতে হয়, আমার কাছে তো টাকা পয়সা নেই, আর ছেলের কাছে টাকা চাইলে তো টাকা দেয় না, আমাকে তো চা বিক্রি করেই টাকা জোগাড় করতে হয় বৌমা। শুনেন বাবা, এইসব বাহানা না আমার সাথে দেখিয়ে কোনো লাভ নেই। আমার শাশুড়ির প্যারালাইজ হয়েছে, সে এখন শুয়ে থাকবে, সে এখন শুয়ে শুয়ে খাবে, তাকে ডাক্তার দেখানোর কি আছে? শুধু শুধু তাকে ডাক্তার দেখিয়ে টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। মানুষ অসুস্থ হলে তো তার চিকিৎসা করতে হয়। আর কোনো আশা রেখে না কোনো লাভ নেই, সে আর কখনো ভালো হবে না। ডাক্তার ওষুধ লিখে দিচ্ছে, একটু চেষ্টা করতে দোষ কি বৌমা? শুনেন বাবা, এইসব কথা বলে না কোনো লাভ নেই, আর শুধু শুধু তার পিছনে এখন টাকা খরচ করার কি আছে? সে কোনোদিনও ভালো হবে না। আপনি একটা কাজ করেন, এখান থেকে বের হন তো, বের হন। আজকে যেহেতু বানিয়ে ফেলেছি, আজকে না হয় চাটা বিক্রি করি, কাল না হয় আর করবো না বৌমা। ঠিক আছে, যত সব। হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। আর তুমি বসে বসে ফোন টিপতেছো? আরে আবার কি সর্বনাশ হয়েছে? হায় রে হায়, শালিশি বসতেছে। শালিশি? শালিশি মানে কিসের শালিশি? আরে কিসের শালিশি বুঝতে পারছো না? ওই যে তোমার বাবা চা বিক্রি করে খাচ্ছে, তো লোকজন কি ভাবছে? লোকজন ভাবছে হয়তো তুমি তোমার বাবাকে খাওয়াচ্ছ না, তুমি তোমার বাবাকে পড়াচ্ছ না, তুমি তোমার অসুস্থ মাকে ওষুধ কিনে দিচ্ছ না, এই জন্যই তো শালিশি বসিয়েছি। হ্যাঁ কি বলতেছো তুমি এগুলো? বাইরে এগুলো জানাজানি হলে তো মান সম্মানের ব্যাপার, আর তাছাড়া লোকজন যদি একবার জানা যায় তাহলে তো আমার উপরে অনেক চাপ আসবে। একটাবার ভাবো তো, তোমার বাবা যদি এখন ওই লোকজনদেরকে বলে যে আমার ছেলে আমাদেরকে খাওয়াচ্ছে না, পড়াচ্ছে না, আমার সমস্ত সম্পত্তি আমি আবার ফেরত চাই, তাহলে কিন্তু লোকজন তোমাকে বাধ্য করবে তার সম্পত্তি তাকে ফিরিয়ে দিতে। এখন কি করবো, আমার মাথায় কোনো কাজ করছে না একটু। আরে কি করা যায়, একটা বুদ্ধি তো দিবা, তুমি তোমার বউ তাই না? তুমি তো ভালো বুদ্ধি পরামর্শ দিতে পারো, আমার একটা বুদ্ধি পরামর্শ দাও। শোন, তোমার নামে যত টাকা পয়সা আছে, বাড়ি আছে, এই যে বাসাটা আছে,
তারপরে ওই যে ব্যাংক অ্যাকাউন্ট, যত টাকা পয়সা আছে, মানে তোমার নামে যা কিছু আছে সবকিছু আমার নামে লিখে দাও। সবকিছু আমার হয়ে যাবে। আর তখন যদি তোমার বাবা সবকিছু ফিরে পেতে চায়, তাহলে কিন্তু সে আর নিতে পারবে না, কারণ তোমার নামে আর কিছুই থাকবে না, সবকিছু থাকবে আমার নামে। তোমার কাছে যদি চাই, তুমি বলবে তোমার নামে আর কিছুই নাই, তুমি সবকিছু তোমার বউয়ের নামে লিখে দিয়েছো, তুমি এখন নিঃস্ব, তুমি কি দিবে? আর আমার কাছে যদি চাই, আমি তো সরাসরি বলে দিব যে আমাকে তোমার শ্বশুর দেয়নি, অথবা সে আমার কাছে কোনো কিছু পাবেও না, আমাকে যেটা দিয়েছে আমার স্বামী দিয়েছে, তাই আমি আর কোনো কিছু তাদেরকে ফেরত দিব। আর সবকিছু কিন্তু আমাদেরই থেকে যাবে, মানে আমার থাকা তো তোমারই। তুমি খুব ভালো একটা বুদ্ধি দিছো। আমার এই অনেক কাজটা করা লাগবে। আমার অ্যাকাউন্টে যে সমস্ত টাকা পয়সা আছে আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই, আর আমার নামে যে সমস্ত জমি জায়গা আছে আমি উকিলের মাধ্যমে তোমার নামে রেজিস্ট্রি করে দিই। এটা ভালো হবে। তাহলে একটা কাজ করি, আমি এখনই যাই। আরে তাড়াতাড়ি করো। দেরি না করি। এতদিন পরে শান্তি পেলাম, মনের আশা পূরণ হতে যাচ্ছে। আমি তো এটাই চেয়েছি, শুধুমাত্র একটাবার আমার নামে সবকিছু করে দাও, তারপরে দেখবে লাথি মেরে কিভাবে এই বাসা থেকে সবাইকে বের করে দিয়ে আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে সুখে সুখে। আপুরে আমি খুঁজে খুঁজে হয়রান, আর সে এখানে দাঁড়ায় দাঁড়ায় ফোনে কথা বলতেছে। আচ্ছা, 1 মিনিট, দুলা ভাই তো বাসায়, তাহলে আপু এত হেসে হেসে কার সাথে ফোনে কথা বলতেছে? দেখি তো। কি রে আপু, দুলা ভাই তো বাসায়, তাহলে তুই কার সাথে কথা বলতেছিস? কেন, তোর দুলাভাই ছাড়া কি আমার অন্য কেউ থাকতে পারে না? আমি কি অন্য কারোর সাথে কথা বলতে পারি না? না, আমার আপু যে সুন্দরী, দুলাভাই ছাড়াও যে তার 4-5টা বয়ফ্রেন্ড থাকতে পারে সেটা আমার আপুকে দেখলেই বোঝা যায়। আচ্ছা যাই হোক, তুই যে দুলাভাইকে রেখে আরেকটা ছেলের সাথে কথা বলতেছিস, দুলাভাই যদি জানতে পারে তোকে বাসা থেকে বের করে দিবে না? তুই না আমাকে হাসাইলি। তোর দুলাভাই কিভাবে আমাকে বাসা থেকে বের করে দিবে? তুই মনে হয় ভুলে যাচ্ছিস যে শুধু এই বাসা না, তোর দুলাভাইয়ের যত সয় সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সবকিছু আমার নামে। তোর দুলাভাই আমাকে কি বের করে দিবে? যদি আমি চাই না, তোর দুলাভাইকে 1 মিনিটে এই বাসা থেকে বের করে দিতে পারি, কারণ এই বাসাটা কিন্তু আমার নামে লিখে দিয়েছি। তাছাড়া আমি তো শুধু একটাবার অপেক্ষা করছি, যদি তোর দুলাভাই একটাবার আমার দিকে চোখ রাঙিয়ে কথা বলে, শুধু তোর দুলাভাইকে না, তোর দুলাভাইয়ের বাবাকে, মাকে, তার গোটা ফ্যামিলিকে আমি এই বাসা থেকে বের করে দিই। কি বলিস, দুলাভাই তোর নামে এই বাসা সয় সম্পত্তি সবকিছু লিখে দিছে? কেন, তুই জানিস না? না, আমি তো জানতাম না। আচ্ছা যাই হোক, তোর এখন যার সাথে কথা বলিস সে কেমন রে? এই, এসব ফালতু কথা বাদ দিয়ে চল ভিতরে চল। আচ্ছা চলো।